নমস্কার বন্ধুরা, চলে এসেছি রায় ও মার্টিন অনলাইন বায়োলজি ক্লাস নিয়ে। আমি প্রিয়াঙ্কা সেনগুপ্ত। আমার আজকের টপিক হলো ক্লাস 12-এর চ্যাপ্টার 9 মানে স্বাস্থ্য ও রোগ থেকে অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া। তো মেন টপিকে ঢোকার আগে আমরা জেনে নেব যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কাকে বলে, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্টিজেন হচ্ছে যেই সমস্ত বিজাতীয় জীবাণু বা অধিবিষ দেহে প্রবেশ করলে তাকে প্রতিহত করার জন্য অ্যান্টিবডি সৃষ্টি হয়, অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত হচ্ছে এবং অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এবারে অ্যান্টিজেনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন রাসায়নিক প্রকৃতিতে এরা সাধারণত প্রোটিন, পলিস্যাকারাইড বা লিপিড, নিউক্লিক অ্যাসিড এরম হতে পারে। এদের আণবিক ভর হবে 10,000 ডাল্টনের বেশি। এদের এপিটোপ থাকবে এবং প্যারাটোপ, এই দুটো জিনিস থাকে। এপিটোপ হচ্ছে, এপিটোপকে বলা হয় যে মানে অ্যান্টিজেনের যে বিশেষ অঞ্চলে অ্যান্টিবডিটা যুক্ত হয় সেটাকে বলা হয় এপিটোপ। আর অ্যান্টিজেনের এপিটোপ অ্যান্টিবডির যে বিশেষ অঞ্চলে যুক্ত হয় তাকে বলা হয় প্যারাটোপ। এবার আমরা আসছি নির্দিষ্টতা। নির্দিষ্টতায় আমি বলবো নির্দিষ্ট ধরনের অ্যান্টিজেন নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডি উৎপাদনের জন্যই কিন্তু প্লাজমা কোষকে উদ্দীপ্ত করে এবং তার সঙ্গে বিক্রিয়া করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। অর্থাৎ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোরই একটা নির্দিষ্টতা থাকে। মাল্টিভ্যালেন্ট, আচ্ছা এখানে বলি ভ্যালেন্স মানে হচ্ছে অ্যান্টিজেন নির্ধারক স্থান বা এপিটোপ। একটি অ্যান্টিজেনে সাধারণত অনেকগুলি এপিটোপ থাকে, সেই জন্য অ্যান্টিজেনকে মাল্টিভ্যালেন্ট বলা হয়। এরপর আমরা আসছি ইমিউনোজেনেসিটি। ইমিউনোজেনেসিটি বা অনাক্রম্যতাকরণ হচ্ছে অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করার যে পাওয়ার বা ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ইমিউনোজেনেসিটি। আর রিঅ্যাক্টিভিটি হচ্ছে উৎপন্ন অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করার ক্ষমতা। আর এই ইমিউনোজেনেসিটি এবং রিঅ্যাক্টিভিটি যে অ্যান্টিজেনের মধ্যে দুটো ধর্মই বর্তমান তাকে আমরা বলছি সম্পূর্ণ অ্যান্টিজেন বা কমপ্লিট অ্যান্টিজেন। অ্যান্টিজেনকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। এক্সোজেনাস অ্যান্টিজেন, যেটা বাইরে থেকে প্রাণীদেহে প্রবেশ করছে, যেমন পরাগরেণু, বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এরা। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে যে অ্যান্টিজেন প্রাণীদেহের মধ্যেই তৈরি হচ্ছে, যেমন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কার্ডিওলিপিন, ইঁদুর, বেড়াল এদের আরবিসিতে ফোর্সম্যান অ্যান্টিজেন এগুলো। এরপর আমরা আসছি অ্যান্টিবডি কি। বলছে অধিবিষ বা জীবাণুবাহিত অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে যেসব প্রোটিন সৃষ্টি হয় ওই জীবাণু বা তাদের থেকে নিঃসৃত অধিবিষকে বিনষ্ট করে, তাদেরকে অ্যান্টিবডি বলা হয়। অ্যান্টিবডির বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই রাসায়নিক প্রকৃতি বলতে হয়। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী এরা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এরা 1.5 লাখ থেকে 5 লাখ ডাল্টন অবধি এদের আণবিক ভর হতে পারে। অণুর প্রকৃতি সাধারণত মোনোমার, ডাইমার এবং পেন্টামার হতে পারে। পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা 4টে, যার মধ্যে ওয়াই আকৃতির হচ্ছে, আমরা ছবিতে দেখে নেব, যেখানে হেভি চেন থাকছে দুটো এবং লাইট চেন থাকছে দুটো। হেভি চেন, লাইট চেন পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধনী দ্বারা কিন্তু আবদ্ধ থাকছে। এবার যদি আমি স্ট্রাকচারে আসি, দেখব ওয়াই আকৃতির যে উপরের অংশটা, সেই জায়গাটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এবং নিচের যে অংশটা সেটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল স্থান, এখানে কিন্তু অ্যান্টিজেন এসে বাইন্ড করছে না। এই হলো আমার একটা অ্যান্টিবডি স্ট্রাকচার। আর লাস্ট আমি যেটা বলবো, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে হেভি চেন এবং লাইট চেনের কথা যে বললাম, হেভি চেনগুলোর মধ্যে কিন্তু 400-র বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে এবং লাইট চেনগুলোতে বা হালকা চেনগুলোতে কিন্তু 200-র বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে। এরপর আমরা আসবো অ্যান্টিজেন সংযুক্তি। সেটা হচ্ছে যে এই যে অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডির মধ্যে কতগুলো অ্যান্টিজেন সংযুক্ত হবে তার উপর ডিপেন্ড করছে এই অ্যান্টিজেন সংযুক্তি নির্ভর করছে। যেমন যদি মোনোমার হয়, স্ট্রাকচারটা যদি মোনোমার হয়, তাহলে সেক্ষেত্রে দুটি অ্যান্টিজেন বাইন্ড করতে পারে। আমি যে স্ট্রাকচারটা দিয়েছি এটা হচ্ছে মোনোমার, এখানে দুটো অ্যান্টিজেন বাইন্ড করতে পারে, দুদিকে দুটো অ্যান্টিজেন। যদি ডাইমার হয় তাহলে 4টে, এবং অ্যাজ ইউজুয়াল যদি পেন্টামার হয় তাহলে 10টা অ্যান্টিজেন বাইন্ড করার ক্ষমতা রয়েছে। এরপরে আমি যাব অ্যান্টিবডির প্রকারভেদ। আমি দেখে নিচ্ছি 5 প্রকার অ্যান্টিবডি রয়েছে এখানে এবং তাদের বিভিন্ন কাজ কিন্তু চার্টে দেওয়া রয়েছে। মূলত এই 5 প্রকার অ্যান্টিবডি মানে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই বিভিন্নভাবে কিন্তু অ্যান্টিজেনকে বিনষ্ট করছে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, প্রশমনের মাধ্যমে, অ্যালার্জি বিক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু রক্ষা করছে। এবং সর্বোপরি উল্লেখযোগ্য যে ভ্রূণ এবং সদ্যজাতকে সুরক্ষিত করছে কিন্তু আইজিজি অ্যান্টিবডি।
এরপর আমরা আসছি অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য। অ্যান্টিজেন হচ্ছে যেটা বহিরাগত বস্তু, বিজাতীয় বস্তু, যেটা প্রাণীদেহে বাইরে থেকে প্রবেশ করছে এবং তাকে প্রতিহত করার জন্য দেহে যেটা তৈরি হচ্ছে তা হলো অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন। রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিজেন প্রোটিন হতে পারে, এছাড়া গ্লাইকোপ্রোটিন বা লাইপোপ্রোটিনও হতে পারে। আর অ্যান্টিবডি সবসময় হবে গ্লাইকোপ্রোটিন বা গামা গ্লোবিউলিন। এরা অ্যান্টিজেন থাকছে সাধারণত কোষ পর্দায় বা দেহ তরলে, আর অ্যান্টিবডি রক্তরসে থাকছে। অ্যান্টিজেনের কার্যকরী স্থান হচ্ছে এপিটোপ, যেখানে অ্যান্টিবডি বাইন্ড করে, আর অ্যান্টিবডির কার্যকরী স্থান হচ্ছে প্যারাটোপ, যেখানে অ্যান্টিজেন বাইন্ডিং স্থান অর্থাৎ এপিটোপটা এসে আটকে যায়। অ্যান্টিজেনের কাজ অ্যান্টিবডি তৈরি করা এবং অ্যান্টিবডির কাজ হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিজেনকে প্রশমিত বা ধ্বংস করা। অনাক্রম্যতা তাহলে কাকে বলে? বহিরাগত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি বিজাতীয় বস্তুর বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম তৈরি হয় তাকে আমরা অনাক্রম্যতা বা ইমিউনিটি বলছি, যেটা সাধারণত দু প্রকারের হয়। একটা সহজাত বা জন্মগত, যেটা বাই বার্থ, জন্মলগ্ন থেকে আমরা অ্যাকোয়ার করি, যেমন এই যে ম্যাক্রোফাজ রয়েছে, বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা মানে মোনোসাইট, নিউট্রোফিল রয়েছে, এরা কিন্তু প্রাথমিকভাবে জীবাণুদের ধ্বংস করছে। এই ক্ষমতাটা আমরা বাই বার্থ কিন্তু অ্যাকোয়ার করছি, সেই জন্য সহজাত অনাক্রম্যতা বা ইনেট ইমিউনিটি। আর অর্জিত অনাক্রম্যতা যেটা হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে বা রোগটি হয়ে গেলে, যেমন আমরা দেখেছি যে চিকেন পক্স যদি একবার হয় সেক্ষেত্রে পরবর্তীকালে আর হয় না, কারণ ওই অ্যান্টিজেনটি তার যে যার হচ্ছে যে আর কি রোগাক্রান্ত মানুষটির শরীরে মেমোরি সেল তৈরি করে যায়, সেই জন্য পরবর্তীকালে সেই অ্যান্টিজেনটির প্রভাবে আর সেই রোগটি হচ্ছে না। এটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অনাক্রম্য সারা কি না, বাইরে থেকে কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে সেই অ্যান্টিজেনের প্রভাবে অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত হয়ে অ্যান্টিজেনটাকে বিনষ্ট করে দেয়, বিশ্লিষ্ট করে দেয়। এই যে ক্ষমতাটা এটাকে বা এই যে রেসপন্সটা, এটাকেই বলা হচ্ছে অনাক্রম্য সারা। অ্যাডজুভেন্ট কাকে বলে? অ্যাডজুভেন্ট হচ্ছে এক ধরনের পদার্থ যা অনাক্রম্যতা সারা বৃদ্ধির জন্য অ্যান্টিজেনের সাথে বা অ্যান্টিজেন ছাড়া প্রবেশ করানো হয়। এর উদাহরণ হচ্ছে বিসিজি ভ্যাকসিন। এরপর আমরা আসছি অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম, অর্থাৎ দেহে উপস্থিত যে সমস্ত কলা কোষ দেহকে বিজাতীয় ক্ষতিকর পদার্থের আক্রমণ থেকে রক্ষা করে তাদের একত্রে অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম বলা হয়। এর সাথে সংশ্লিষ্ট অঙ্গ ও কোষসমূহের ছবি দেওয়া রয়েছে, যেমন বোন ম্যারো, যেটা ক্রস সেকশন করে দেখানো হয়েছে, অস্থিমজ্জা, থাইমাস, লসিকা, প্লিহা, এছাড়া বিভিন্ন ধরনের রক্তকণিকা রয়েছে, ম্যাক্রোফাজ, মাস্ট কোষ, এগুলো রয়েছে। হ্যাপটেন কি? কমাণবিক ওজনযুক্ত যে সকল উপাদান অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করার ক্ষমতা রাখে তাদেরকে আমরা হ্যাপটেন বলছি। হ্যাপটেনের উদাহরণ হচ্ছে অর্থো অ্যামিনোবেনজিন সালফোনেট। এবার আসছি ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা কাকে বলে। জীববিদ্যার যে শাখায় জীবের অনাক্রম্যতা সম্পর্কিত আলোচনা করা হয় তাকে অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি বলা হয়। এবার আমরা মূল টপিকে ঢুকে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া। কাকে বলছে? বাইরে থেকে অর্থাৎ বহিরাগত কোনো জীবাণু তথা অ্যান্টিজেন যদি দেহে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে দেহে অ্যান্টিবডি গঠিত হয়। এবার এই যে অ্যান্টিবডিটা তৈরি হলো সেটা কিন্তু ওই অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠন করে, যা জীবাণু বা জীবাণু নিঃসৃত টক্সিনকে সম্পূর্ণরূপে নষ্ট করতে সক্ষম। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির আন্তঃক্রিয়া বলে। একটি অ্যান্টিজেন অণু একটা নির্দিষ্ট অ্যান্টিবডি অণুর বিক্রিয়া হচ্ছে সরল দ্বিআণবিক বিপরীতমুখী বিক্রিয়া, যেটাকে আমি কাইনেটিক থিওরি অনুযায়ী যদি বলতে যাই তাহলে আমি এই সমীকরণটি পাবো, যেখানে K1 হচ্ছে অগ্রমুখী বিক্রিয়ার হারের ধ্রুবক আর K2 হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়ার হারের ধ্রুবক। এখানে ছবিতে দেখানো হয়েছে অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করছে। এরপর এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির আন্তঃক্রিয়া, সেখানে তিনটে ধাপে পুরো পদ্ধতিটা হচ্ছে। প্রথমেই আমি আসবো অ্যান্টিবডি উৎপাদন। আমি একটু ছবিটাতে কনসেন্ট্রেট করব, ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কি করা হলো না, একটা খরগোশকে একটা অ্যান্টিজেন ইনজেকশন দেওয়া হলো। এই খরগোশকে অ্যান্টিজেন ইনজেকশন দেওয়ার সাথে সাথে যেটা হবে না, ওর এই অ্যান্টিজেনটা শরীরে ঢোকার সাথে সাথে বি কোষকে উত্তেজিত করে তুলবে, অ্যাক্টিভ করে তুলবে। কি করবে, কিভাবে করবে না, বি কোষের বাইরে যে অ্যান্টিবডি রয়েছে সেখানে গিয়ে সেই নির্দিষ্ট অ্যান্টিজেনটা বাইন্ড করবে। এর ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি সংযুক্তি ঘটলে কি হচ্ছে, সেই বি সেলটা উদ্দীপিত হয়ে যাচ্ছে, বি কোষটা উদ্দীপিত হয়ে অসংখ্য অপত্য বিকোষ তৈরি করবে। এই যে অপত্য বিকোষগুলো তৈরি হলো এটা দু ধরনের হচ্ছে, ছবিতে রয়েছে মেমারি বি সেল, প্লাজমা বি সেল। এই মেমারি বি সেল
অধিকাংশটাই প্লাজমা বি সেলে কনভার্টেড হয়ে যাচ্ছে। এবার এই প্লাজমা বি সেলটা পলিক্লোনাল অ্যান্টিবডি সিক্রেট করবে। এবার যদি এই মুহূর্তে আমি সেই খরগোশটার অ্যান্টিসেরাম নিয়ে পরীক্ষা করি, তার অ্যান্টিসেরামের মধ্যে কিন্তু আমি পলিক্লোনাল অ্যান্টিবডির উপস্থিতি লক্ষ্য করব, অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি উৎপাদন শুরু হলো। পরবর্তী ধাপে যেখানে আমরা যাব সেখানে দেখতে পাবো অ্যান্টিজেন অ্যান্টিবডির নির্দিষ্টতা এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠন। এখানে এই নির্দিষ্টতা বলতে আমরা তালাচাবি মতবাদটা একটু বুঝিয়ে বলি, যেখানে দেখা যাচ্ছে অ্যান্টিবডি একটা তালার কাজ করছে এবং সেখানে চাবি হিসেবে কাজ করছে অ্যান্টিজেন। অর্থাৎ ছবিতে দেখে নেব যে ফ্যাব রিজিয়নে কিন্তু অ্যান্টিজেনটা তালার মতন বসে আছে, অর্থাৎ একটা তালা খুলতে যেরকম নির্দিষ্ট চাবি ব্যবহার করা হয়, ঠিক তেমনই একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে। এবং কাজ করে যেটা করে সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে। আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বাইন্ড করছে। এরপরে আমরা আসছি যে থার্ড স্টেপ, সেখানে বলছে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন থেকে যে টক্সিন মেটেরিয়ালগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিভাবে নিষ্ক্রিয়করণ করা হয়। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা হয়, মূলত যেগুলো ব্যবহার করা হয় যেমন ফ্যাগোসাইটোসিসে কি করা হচ্ছে, বিভিন্ন প্রকার যে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি রয়েছে, যেমন মোনোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এগুলো কি করছে, এদের ক্ষণপদ বা সিউডোপোডিয়া দিয়ে ব্যাকটেরিয়াটাকে আবৃত করে দিচ্ছে, ফলে ব্যাকটেরিয়াটা ওর ভেতরে ঢুকে যাচ্ছে। আমি ছবিতে দেখে নেব ব্যাকটেরিয়াটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে যখন ক্ষণপদের ভেতরে ঢুকে যাচ্ছে তখন সে ফ্যাগোজোম তৈরি করছে, জীবাণুদের গ্রাস করে ফ্যাগোজোম তৈরি করছে। এই ফ্যাগোজোম কি করছে, ফ্যাগোজোমের কাজটা হচ্ছে ফ্যাগোজোম থেকে এক ধরনের উৎসেচক নিঃসৃত হয়, যেটা কিন্তু ওই জীবাণুটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেবে বা ডাইজেস্ট করে দেবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি জীবাণুটা ডাইজেস্টেড হয়ে নিচের দিকে এসে সেই ম্যাক্রোফাজটা থেকে বেরিয়ে গেছে, যেখানে লেখা রয়েছে এক্সোসাইটোজ ডিগ্রেডেড মেটেরিয়াল, অর্থাৎ কোষটার মানে অ্যান্টিজেন কোষটার বা ব্যাকটেরিয়া কোষটার ভেতরের অংশগুলো সমস্ত ফেটে বেরিয়ে এসছে, অর্থাৎ তার কার্যকারিতা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে ডায়াপেডিসিসে কি হচ্ছে, এই যে অ্যান্টিজেন রয়েছে বা জীবাণু রয়েছে, জীবাণু দ্বারা আক্রান্ত স্থানের যে ডাব্লিউবিসি গুলো সেগুলো কি করছে, শ্বেতকণিকাগুলো বিশেষত মোনোসাইট, নিউট্রোফিল এগুলো করছে রক্তবাহের প্রাচীরটাকে ভেদ করে আক্রান্ত স্থানে গিয়ে জমায়েত হচ্ছে, এবং এই জমায়েত হওয়ার জন্য জীবাণুকে এরা ঘিরে ফেলছে এবং ধ্বংস করে ফেলছে। শ্বেতকণিকাগুলো রক্তজালকের এন্ডোথেলিয়াম কোষস্তরের কোনো সংযোগস্থলের মধ্য দিয়ে প্রথমে ক্ষণপথটি ভেতরে প্রবেশ করায়, তারপর সম্পূর্ণ রক্তকণিকাটা ভেতরে ঢুকে যায় এবং সেক্ষেত্রে জীবাণুকে ঘিরে ফেলে উৎসেচক নিঃসরণের মাধ্যমে তাকে সম্পূর্ণ বিনষ্ট করছে। এই পদ্ধতিকে বলা হয় ডায়াপেটিসিস। আমি এখানে পাশে একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে শ্বেত রক্তকণিকাগুলো রক্তবাহের প্রাচীর ভেদ করে ঢুকে পড়ছে এবং আক্রান্ত স্থানে গিয়ে জড়ো হচ্ছে। এবারে যেটা বলবো, এই দুটো পদ্ধতি ছাড়াও আরো কিছু আছে, যেমন প্রশমন বা নিউট্রালাইজেশন। আমি দেখতে পাচ্ছি ছবিতে রয়েছে, ছবির দিকে একটু যদি কনসেন্ট্রেট করি আমি দেখতে পাবো যেটা অ্যান্টিজেন রয়েছে সেটা অ্যান্টিবডির মধ্যে অ্যাটাচমেন্ট হলো বা আবদ্ধ হলো। হ্যাঁ, বিভিন্ন অ্যান্টিবডি এখানে কাজ করে, মূলত আইজিজি এর সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যান্টিজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিন, এরা কি করে, এদেরকে অ্যান্টিবডিটা আবৃত করে রাখে। এবার আবৃত করে ও যখন এন্ডোসাইটোসিস পদ্ধতিতে ভেতরে ঢুকে গেল, এবারে কি হয়, সেখান থেকে এই শ্বেত রক্তকণিকাগুলো থেকে অ্যাসিডিক পিএইচ রিলিজ হচ্ছে। অ্যাসিডিক পিএইচ কি করছে, তাকে প্রশম করে তুলছে, প্রশমন ঘটছে এবং তার যে জেনেটিক মেটেরিয়াল আরএনএ সেটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তার প্রতিলিপিকরণের ক্ষমতা হ্রাস পাচ্ছে, সে আর বংশবৃদ্ধি করতে পারছে না, সে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রশমন বা নিউট্রালাইজেশন। এখানে আমরা ছবিতে দেখেছি ভাইরাস ইনফেক্টেড সেল অ্যান্টিবডি কভার করে দিচ্ছে, ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসে কনভার্ট হচ্ছে। এই ধরনের অ্যান্টিবডিকে বলা হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, আর প্রতিবিষ বা অ্যান্টিটক্সিনও বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন বা দলবদ্ধকরণ। এখানে যেটা দেখা যাচ্ছে যে রেড কালারের এইগুলো হচ্ছে অ্যান্টিজেন এবং ব্লুগুলো হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মূলত ইমিউনোগ্লোবিউলিন জি এ, এরা হচ্ছে কণাধর্মী যে অ্যান্টিজেনগুলো থাকে তাদেরকে কি করছে, বিক্রিয়ার দ্বারা দলবদ্ধ করছে। পদ্ধতিটিকে বলা হয় অ্যাগ্লুটিনেশন এবং অ্যান্টিবডিটিকে বলা হয় অ্যাগ্লুটিনিন।
নেক্সট আমরা যে পদ্ধতিতে যাব সেটা হলো অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। এখানে যেটা হচ্ছে না আইজিএ আইজিএম এইগুলো কি হচ্ছে, দেহ তরলে দ্রবীভূত অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে অধঃক্ষেপ সৃষ্টি করে, ফলে অ্যান্টিজেনের কার্যকারিতা বিনষ্ট হয়। একে প্রেসিপিটেশন বলা হয় বা অধঃক্ষেপণ বলা হয় এবং অ্যান্টিবডিটিকে প্রেসিপিটিন বলা হয়। এরপরে আমরা আসছি লাইসিস বা বিশ্লিষ্টকরণ। ছবিতে আমরা দেখে নেব যেটা, যে একটা সেল রয়েছে, তার বাইরে তারকা মতন অংশ যেগুলো রয়েছে তারার মতন, সেগুলোকে আমরা বলছি অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা লেগে কি করছে, সেলটাকে ভেঙে দিচ্ছে। যেমন কিছু শক্তিশালী অ্যান্টিবডি আছে, এরা প্লাজমা পর্দা সংলগ্ন অ্যান্টিজেনের পর্দাকে বিচ্ছিন্ন করে দেয়। এই যে অ্যান্টিজেনের যে সেলটা রয়েছে তাকে, তার পর্দাটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ফলে সেলের ভেতরের যে মেটেরিয়াল রয়েছে সেগুলো বেরিয়ে গিয়ে সেই অ্যান্টিজেনটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের অ্যান্টিবডিকে বলা হয় লাইসিন। এরপরে আমরা যাব অপসোনাইজেশন, আলাদা আরেকটা প্রসেস। অপসোনাইজেশনে কি হচ্ছে, এখানেও একই ব্যাপার, যেটা অ্যান্টিজেন থাকছে সেই অ্যান্টিজেনটাকে বিভিন্ন অ্যান্টিবডি যেরকম আইজিজি আইজিএম এরা কি করছে, বাইরে যুক্ত হয়ে একটা কভার তৈরি করছে, একটা আস্তরণ তৈরি করছে, ফলে অ্যান্টিজেনটি সহজেই ফ্যাগোসাইটিক কোষ যেমন নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফাজ দ্বারা ধ্বংস হচ্ছে এবং এই অ্যান্টিবডিকে অপসোনিন বলা হচ্ছে। ছবিতে আমি তাই দেখতে পাচ্ছি। এরপরে যে পদ্ধতিটা যাব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সক্রিয়করণ এবং সাইটোলাইসিস। আচ্ছা, তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে কমপ্লিমেন্ট সিস্টেম কি বা কমপ্লিমেন্ট কি। সেটা হচ্ছে রক্তের প্লাজমা মধ্যস্থ অসংখ্য সিরাম প্রোটিন উদ্দীপিত হলে রোগ জীবাণুর বিরুদ্ধে একটা অনির্দিষ্ট প্রতিরক্ষা গড়ে তোলে, তাকেই বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। তো এই কমপ্লিমেন্ট সিস্টেমটা সক্রিয়করণ কখন হবে না, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে কমপ্লেক্স ফর্ম করবে এবং সেই কমপ্লেক্সগুলো জীবাণুর আক্রান্ত স্থানে গিয়ে ফ্যাগোসাইটিক কোষসমূহকে আকৃষ্ট করে জীবাণুকে ধ্বংস করে। মূলত এই সাইটোলাইসিস জীবাণুকে ধ্বংস করছে, সাইটোলাইসিস করছে মানে সেলটাকে ভেঙে দিচ্ছে। অপসোনাইজেশন করছে, সেটাও হচ্ছে কি সেলটাকে কভার করে দিচ্ছে প্রথমে, তারপর ফ্যাগোসাইটিক সেল সেটাকে ভেঙে দিচ্ছে। এবং প্রদাহ সৃষ্টি, প্রদাহ সৃষ্টি হচ্ছে কারণ কোনো একটা জায়গায় আক্রান্ত স্থানে কি হয়, প্রচুর পরিমাণে শ্বেতকণিকা এসে জমা হয়, যেটা আমরা ডায়াবেটিসে দেখেছি, এবং সেই জায়গায় কি হয়, একটা ফোলা মানে ইনফ্লেমেশন তৈরি হয়, প্রদাহ সৃষ্টি হয়। অর্থাৎ এটা এক ধরনের ইমিউন রেসপন্স। ইমিউন সিস্টেম যে কাজ করছে এই সাইটোলাইসিস, অপসোনাইজেশন, প্রদাহ সৃষ্টি, এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। পাশে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি যে কমপ্লিমেন্ট সক্রিয়করণের জন্য তিনটে রাস্তা রয়েছে, ক্লাসিক্যাল পাথওয়ে, লেকটিন পাথওয়ে এবং অল্টারনেটিভ পাথওয়ে। বলে রাখা দরকার যে কমপ্লিমেন্টের যে প্রোটিনগুলো সেগুলো হলো মূলত C1, C2, C3, C4, C5 প্রোটিন। এরা হেপাটোসাইট কোষ, ম্যাক্রোফাজ, শ্বেতকণিকা, পরিপাকনালী, মূত্রজননালী প্রভৃতি জায়গায় সংশ্লেষিত হয়। এবার এই ক্লাসিক্যাল পাথওয়েতে যেটা হয়, মূলত অর্জিত অনাক্রম্যতা দেখা যায়। অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে ক্লাসিক্যাল পথে কমপ্লিমেন্ট তন্ত্র সক্রিয় হয়, যেখানে C1 থেকে C9 অবধি কমপ্লিমেন্ট প্রোটিনরা যুক্ত থাকে। লেকটিন পাথওয়েতেও তাই। লেকটিন পাথওয়ে হচ্ছে অ্যানাদার পাথওয়ে যেখানে ইনফ্লেমেশন ঘটছে, লাইসিস, ইনফ্লেমেশন, অপসোনাইজেশন, এইভাবে কাজটা হচ্ছে। এবং অল্টারনেটিভ পাথওয়ে বা বিকল্প পথ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা দ্বারা এরা কাজ করে। রোগ জীবাণুর উপরিভাগে অবস্থিত প্রোটিনের সংস্পর্শে যদি কমপ্লিমেন্ট প্রোটিন আসে, সেক্ষেত্রে পথটা সক্রিয় হয়। C3, C5 to 9 এই প্রোটিনরা এর সাথে যুক্ত রয়েছে। এখানে মূলত যেটা হয় না, এই কমপ্লিমেন্টটা সক্রিয়করণ হওয়ার পরে জীবাণু সংক্রামিত স্থানে প্রদাহ সৃষ্টি হয় এবং এখানে এই C3 প্রোটিন বিভিন্ন প্রোটিনকে ভেঙে জুড়ে কিন্তু কমপ্লিমেন্ট পাথওয়েটাকে এগিয়ে নিয়ে যায়। এরপরে আমরা যে টপিকে আসি সেটা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন কি না, জীবদেহে ভাইরাস আক্রান্ত সজীব কোষ থেকে এক ধরনের সাইটোকাইন ধর্মী প্রোটিন, মূলত গ্লাইকোপ্রোটিন, সংলগ্ন অন্য কোষে ভাইরাসের প্রতিলিপি বা রেপ্লিকেশন গঠনে তথা সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয়। অর্থাৎ সিম্পল ওয়েতে বলতে গেলে একটা ভাইরাস আক্রান্ত সজীব কোষ থেকে নিঃসৃত এক ধরনের প্রোটিন যা পার্শ্ববর্তী কোষে ওই ভাইরাসের প্রতিলিপিকরণে বাধা সৃষ্টি করে, অর্থাৎ বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন 3 রকমের হয়, ইন টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। টাইপ 1 এর মধ্যে পড়ছে আলফা অ্যান্ড বিটা, অ্যান্ড টাইপ 2 এর মধ্যে পড়ছে গামা ইন্টারফেরন। এবার এই ইন্টারফেরনের কাজ কি, আমি তো বললামই যে আক্রান্ত কোষ থেকে যেটা বেরোচ্ছে একটা প্রোটিন ধর্মী পদার্থ, পার্শ্ববর্তী কোষগুলোকে রক্ষা করা, অর্থাৎ ওই ভাইরাস যেন পাশাপাশি কোষগুলোর মধ্যে প্রতিলিপি গঠন করতে না পারে।
আর কি করছে, হেপাটাইটিস রোগের চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহার হয়। ইন্টারফেরন আলফা এবং বিটা মানে টাইপ 1 যে ইন্টারফেরনগুলো, সেগুলো কি করছে, অনাক্রম্যতন্ত্রের কোষ পর্দায় উপস্থিত এমএইচপি মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 1 এবং ক্লাস 2-কে অ্যাক্টিভেট করে। এর ফলে কি হয়, যেটা ভাইরাসের অ্যান্টিজেনকে নষ্ট করে দেয়। এছাড়া ইন্টারফেরন গামা মানে টাইপ 2 ইন্টারফেরন কিন্তু কি করছে না, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল মানে এনকে সেল, ম্যাক্রোফাজ প্রভৃতির কার্যকারিতা বৃদ্ধি করে। এই অবধি আজকে আমার ভিডিও শেষ হলো। এই আজকে যা আলোচনা করলাম বা যা বললাম, সেখানে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই আমাদের ইউটিউব বা ফেসবুকে যে ভিডিও লিংক রয়েছে সেখানে জানাবে, কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব যথাযথ তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আর আরও যদি এই বিষয়ে কিছু অন্য ইনফরমেশন দরকার হয় তাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।